নমস্কার। প্রথমেই সুরেশ ওমিয়া মেমোরিয়াল ট্রাস্ট এবং এই মেলার যারা আয়োজক তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের দুজনকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ করার জন্য। আপনারা জানেন আমাদের কথোপকথনের বিষয় আবোল তাবোলের দুনিয়া। 1923 সালের সেপ্টেম্বর মাসে সুকুমার রায়ের মৃত্যুর মাত্র 9 দিন পর আবোল তাবোল প্রথম প্রকাশিত হয় বই আকারে। 100 বছর পরেও বাঙালি পাঠকদের মনের জগতে আবোল তাবোলের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। সুকুমার রায় লিখেছিলেন এটি প্রধানত খেয়াল রসের বই। ইংরেজি সাহিত্যে লিটারেরি ননসেন্সের বা ননসেন্স লিটারেচারের যে ধারা ছিল তার সঙ্গে আবোল তাবোলের একটা ধরনের সম্পর্ক আছে, এবং আমরা এটাও এখন জানি যে ননসেন্স লিটারেচার কিন্তু ননসেন্সিক্যাল নয়। আবোল তাবোলের কবিতাগুলোর অনেকগুলো স্তর আছে, সেজন্যই এই কবিতাগুলোকে নানাভাবে পড়া যায়। এই সব নিয়েই আজকের আমাদের আলোচনা। বিশ্বজিৎ, আবোল তাবোল প্রকাশিত হচ্ছে সুকুমার রায়ের মৃত্যুর দিন কয়েক পর, অর্থাৎ ছাপার যে প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে তিনি যখন মৃত্যুশয্যায়। কিন্তু সুকুমার অসুস্থ বলেই বইটি যে খুব তড়িঘড়ি করে ছেপে ফেলা হলো এমন তো নয়। সুতরাং আবোল তাবোলের ছাপার এবং তার পরিকল্পনার যে প্রস্তুতি পর্ব সেটা কিরকম ছিল। এবং আরেকটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে যে আবোল তাবোল নামটার তো একটা ইতিহাস আছে, সেটা কি? দুটো প্রশ্নের জন্যই ধন্যবাদ সুকল্যাণ। আসলে লীলা মজুমদার সুকুমার রায় সম্বন্ধে যে ছোট্ট বইটি লিখেছিলেন তাতে সঙ্গত কারণেই লীলা মজুমদার লিখেছিলেন যে এটা একেবারে মৃত্যুশয্যায় ডামি কপি রেখে গেছেন, তারপর বইটা দেখতে পারলেন না, মারা গেলেন, চলে গেলেন। এই প্রয়াণ আমাদের এমনই মর্মাহত করে যে আমরা বইটির প্রকাশ থেকে বইটি নিয়ে ভাবতে শুরু করি। তার আগে যে দীর্ঘ 9 বছর ধরে এই বইটির প্রস্তুতি নিয়েছিলেন সুকুমার, সেটা সচরাচর আমাদের চিন্তায় একেবারেই কোনো ছায়া ফেলে না, এবং তার জন্য প্রয়োজনীয় যে তথ্য আমাদের চোখের সামনেই আছে সেগুলো আমরা খেয়াল করি না। যেমন ধরুন যে এই যে আমি আজকে যে পিপিটিটা আপনাদের জন্য তৈরি করেছি তার ডান দিকে দেখবেন একটা ছবি আছে, আবোল তাবোলের দুনিয়ার। আমার ডান দিকে, আপনাদের বাঁ দিকে। সেখানে যে ছবিটি দেখছেন সেই ছবিটি কিন্তু আপনারা আবোল তাবোলের যে গ্রন্থ সংস্করণ তাতে পাননি। এটা বাবুরাম সাপুরে কবিতার সঙ্গে সন্দেশ পত্রিকায় এই অলংকরণ প্রকাশিত হয়েছিল। এখন খেয়াল করে দেখবেন যে অনেকেই বলেন যে বাবুরাম সাপুরে এই কবিতাটির নানা অর্থ নানাজন তৈরি করেন, নানা রকম ভাবে তৈরি করেন। ক্ষমতাকে কিভাবে ব্যবহার করা যায়, ক্ষমতার বিরুদ্ধে কি করে কথা বলা যায়, এই সমস্ত ভাবনা নিয়ে বাবুরাম সাপুরে কবিতাটি পড়েন। যদি এই অলংকরণটির দিকে তাকান, বাবুরাম সাপুরের সঙ্গে যিনি কথা বলছেন তার যে চেহারা খেয়াল করে দেখুন, তিনি একেবারে কিন্তু অবতলবর্তী শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ। তার ক্রোধ মুঠো পাকানো হাতে প্রকাশিত। বোঝাই যাচ্ছে তিনি বাবুরাম সাপুরেকে বলছেন কথাগুলি। এখন এই ছবিটাকে রেখে যদি আমি কবিতাটা পড়ি তাহলে বাবুরাম সাপুরের অর্থ আপনাদের কাছে কিন্তু অন্যভাবে ধরা পড়বে। অর্থাৎ আমি বলতে চাইছি যে সুকুমারের এই বইটি যে দীর্ঘ 9 বছর ধরে তৈরি হলো তার ইতিহাস আমাদের খেয়াল করতে হবে বইটির অর্থ বোঝার জন্য। সুকল্যাণ আমাকে প্রশ্ন করেছেন যে আবোল তাবোলের যে জগৎ, সেই জগতে আবোল তাবোল কিভাবে তৈরি হতে শুরু করলো। খেয়াল করবেন যে মুকুল পত্রিকা শিবনাথ শাস্ত্রীর সম্পাদনায় প্রকাশিত হতো ছেলে মেয়েদের জন্য। সেই মুকুল পত্রিকাতে সুকুমারের 2টি কবিতা প্রকাশিত হয়েছিল। একটি নদী কবিতা, মৌলিক কবিতা, অন্যটি একটি ইংরেজি কবিতার অনুবাদ, টিক টিক টক। কবিতা দুটি প্রকাশিত হয়েছিল মুকুলের শেষ পাতায়। এখন এই মুকুল পত্রিকার শেষ পাতা, এটা দাসী পত্রিকার ক্ষেত্রেও
সত্য, সখা ও সাথীর ক্ষেত্রেও সত্য। সেই সময় ছোটদের জন্য পত্রিকার যে শেষ পাতাগুলি সেগুলি একটু অন্যভাবে নির্মাণ করা হতো। প্রথম পাতায় যা থাকতো শেষ পাতায় তা থাকতো না। আপনাদের স্কুলের প্রথম ক্লাস প্রার্থনা দিয়ে শুরু হয়, আর শেষের দিকে ছেলে মেয়েরা একেবারে মজার অন্যরকম একটা ক্লাস করে। এই তো আমাদের কারিকুলামের চরিত্র। পত্রিকাতেও তাই। শেষের পাতাটি অন্যরকম। সেখানে থাকতো নানা রকম বিচিত্র ছবি, ধাঁধা, মজা, উলট পালট, উলট পুরাণ। মুকুলের শেষ পাতায় যা থাকতো, এই মুকুলের শেষ পাতায় সুকুমারের নিজের কবিতা প্রকাশিত হয়েছিল। এবার মুকুল পরবর্তী পর্বে পিতা কিছুদিন সম্পাদনা করলেন, তারপর নিজেই সম্পাদনার দায়িত্ব নিলেন। সন্দেশে প্রথম খিচুড়ি আত্মপ্রকাশ করলেন। খেয়াল করে দেখবেন যে বাঁদিকে ছবিগুলি রয়েছে, ছবিগুলির তলায় নাম রয়েছে, একদম শেষে দেখবেন হাতিনি আর সিংহরিণ এর তলায় নাম লেখা নেই। প্রশ্ন করা হচ্ছে যে বলো দেখি এই দুইটার কি নাম, এই দুইটার কি নাম বলো তো। অর্থাৎ যেন খিচুড়ি একটা ধাঁধা শব্দ দিয়ে মজা করে তৈরি করা হলো এবং প্রশ্ন দিয়ে দেওয়া হলো যেটা ওই পাঠকেরা বের করবে। এরপরেই দেখতে পাবো যে আবোল তাবোল বলে সন্দেশের পাতায় একটি আলাদা বিভাগ তৈরি হচ্ছে। আবোল তাবোল আমরা বইয়ের নাম হিসেবে পাই, কিন্তু সেখানে আবোল তাবোল বইয়ের নাম নয়, সেখানে একটি বিভাগ, যে বিভাগে আবোল তাবোল নানা বিষয় আশয় থাকে, পত্রিকার শেষের দিকে বেরোয় এবং পত্রিকার শেষের দিকে বেরোলে সেটা পড়ে পাঠকেরা মজা পায়। এই ছিল আবোল তাবোলের সূত্রপাত। একটা বিশেষ বিভাগ পত্রিকার জন্য তৈরি করছেন, তার উপযোগী কবিতা লিখছেন, পাশাপাশি অন্য কবিতাগুলো প্রকাশিত হচ্ছিল। সেই কবিতাগুলো অনেক সময় সন্দেশে যে চেহারায় প্রকাশিত হয়েছে আমরা বইতে অন্য চেহারায় পাব। যেমন আপনারা খেয়াল করবেন যে এই যে হাসতে মানা, তার নাম ছিল হেসো না, তার ছবি দেখুন অন্যরকম, সেটা পরে কিন্তু বদলে গেল। ফলে সুকলদান যে প্রশ্নটি আমাকে করেছেন সেই প্রশ্নটা হচ্ছে, ধরুন এই নন্দগোপীর যে ইলাস্ট্রেশন অন্যরকম, অর্থাৎ দীর্ঘ 9 বছর ধরে অক্লান্ত পরিশ্রমে নানা ভাবনার সূত্রে সুকুমার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আবোল তাবোল বলে একটি বিভাগ তৈরি করেছিলেন, যাতে এই কবিতাগুলি প্রকাশিত হতো। পাশাপাশি আবোল তাবোলের অন্য কবিতাগুলো নামে প্রকাশিত হতো, সেগুলো আবোল তাবোল বিভাগের অন্তর্গত নয়। পরে সেই নাম জায়গায় জায়গায় বইতে যখন গেল বদলালো, পংক্তি বদলালো এবং সর্বোপরি ছবি বদলালো। কারণ হাফটন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল সন্দেশের পাতায়। দেখা যাবে যে যখন গ্রন্থাকারে প্রকাশ করতে চাইছেন হাফটনের ছবি ভালো যাবে না, ছবিটা বদলাতে হচ্ছে। ফলে এই দীর্ঘ ইতিহাস যেন আমরা ভুলে না যাই, যেন শুধু এইটুকু দুঃখে আমাদের আটকে না রাখি যে এক মর্মান্তিক ঘটনা ঘটলো, মৃত্যুশয্যায় হঠাৎ একটা বই তৈরি করবার চেষ্টা করছিলেন, দামি কপি তৈরি হলো, দেখতে পারলেন না তার প্রকাশ। এটা সত্য কথা, কিন্তু পূর্ণ সত্য নয়। এই মৃত্যুশয্যাতে দুটি লেখা, যেটা আবোল তাবোল বইয়ের গোড়াতে এবং শেষে একই নামে আছে, সেই দুটো ওই পর্বে লেখা, বাকিটা কিন্তু দীর্ঘ প্রস্তুত। আবোল তাবোলের তো সাহিত্যের দিক থেকে এবং সামাজিকভাবে একটা প্রেক্ষাপট আছে। ইংরেজি সাহিত্যের যে ননসেন্স লিটারেচারের ধারা, যার মধ্যে এডওয়ার্ড লিয়ার বা লুইস ক্যারল এরা লিখছেন, আমরা বুঝতে পারি যে সুকুমার তাদের লেখার সঙ্গে পরিচিত ছিলেন। কিন্তু সুকুমার লিখছেন একটা ঔপনিবেশিক কনটেক্সটে বসে, যখন রাজনৈতিকভাবে এবং চিন্তাধারার ক্ষেত্রে পুরো সমাজ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আবোল তাবোলের সঙ্গে ইংরেজি সাহিত্যের ননসেন্স লিটারেচারের যে ধারা, তার সম্পর্কটাকে আমরা কিভাবে বুঝতে পারি? মানে এখানে কি সরাসরি গ্রহণ আছে, নাকি কোথাও একটা সেটাকে নিজের মতন করে নেওয়ার চেষ্টা আছে? বলার অপেক্ষা রাখে না যে
নিজের মতো করে গ্রহণ করা, এটাই সুকুমারের মুন্সিয়ানা, এখানেই তার মৌলিকত্ব। প্রথমত আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ খিচুড়ি হচ্ছে সন্দেশের পাতায় প্রকাশিত সুকুমারের আবোল তাবোলের প্রথম কবিতা, আর শেষ হচ্ছিল পালোয়ানি কি। এখন এই যে খিচুড়িতে সুকুমার যে কথাগুলি আমাদের মাথায় ঢুকিয়ে দিলেন, সেটা ব্যাকরণ না মানার কথা। এই ব্যাকরণ না মানার কথা একরকম ভাবে যোগীন্দ্রনাথ সরকারের লেখায় আমরা এর আগে পেয়েছিলাম। সেখানে অদল বদল বলে একটি কবিতা যোগীন্দ্রনাথ সরকার লিখেছিলেন, যাতে দেখা যায় যে একটা কুকুর ছুটি হয়েছে, তার মোরগের ছুটি, এবং সে ওই মোরগের মতো করে ডাকছে। মানে খিচুড়ি কবিতাটা সেই অর্থে যোগীন সরকারের সঙ্গে তার একরকম চরিত্রগত মিল দেখা যায়, এবং বোঝাই যাচ্ছে যে ওই বিলিতি টপসি-টার্ভির যে চেহারা চরিত্র, সেটা ওরা ব্যবহার করছে। কিন্তু সুকুমার আলাদা হয়ে গেলেন অন্য একটা জায়গা। সেটা হলো এই যে তিনি যেটা গ্রহণ করছেন সেটা আশ্চর্যভাবে বদলাচ্ছে। কিভাবে বদলাচ্ছে? প্রথমত, সুকুমারের পর্যবেক্ষণ শক্তি অসম্ভব শক্তিশালী। খুব গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করতে পারেন, যে কারণে সত্যজিৎ রায় তার পিতার অলঙ্করণ সম্বন্ধে এই অভিমত পোষণ করতেন যে উপেন্দ্র কিশোর শিল্পী হিসেবে সুকুমারের থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। ছবি আঁকিয়ে হিসেবে সুকুমার উপেন্দ্র কিশোরের মতো ক্ষমতা সম্পন্ন নন সত্যজিতের মতে। কিন্তু ছবিগুলো উতরে গেল কোথায়? উতরে গেল ওই পর্যবেক্ষণ শক্তির সূত্রে, এবং সেখানে এক একটি ভঙ্গি এমন ভাবে তৈরি করলেন। এই যে পর্যবেক্ষণ শক্তির মাধ্যমে একটা ভঙ্গি তৈরি করছেন, এখানে কোনো বিশেষ মানুষকে কিন্তু উনি গ্রহণ করছেন। তিনি সামাজিক, আর্থসামাজিক বিষয়টিকে নতুন করে ভাবছেন। এখন এখানে দুটো কথা আমার বলবার আছে। যদি আমরা এমন ভাবি যে আবোল তাবোলের কবিতাগুলো নিতান্ত ছেলে ভুলানো কবিতা, ননসেন্স কবিতা, বাচ্চাদের কবিতা, তাহলে একটা স্তরে আমরা সেগুলোকে এক অর্থে বলব। কিন্তু যদি মনে রাখি যে সুকুমার, মনে রাখবেন যে সুকুমার সেই সময় ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত একজন মানুষ, এবং এই তরুণ ব্রাহ্ম সমাজীরা ব্রাহ্ম সমাজের আধ্যাত্মিক অবস্থান সম্পর্কে তীব্রভাবে বিচলিত। তাদের মনে নানা সংশয় জাগছে। আমি একটা চিঠি একটু আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে কেন এই কথাটা আমি বলছি। বন্ধু প্রশান্ত চন্দ্র মহলানবিশকে সুকুমার একটি চিঠি লিখছেন। তাকে ওই ব্রাহ্ম সমাজে বক্তৃতা দিতে হয়েছে। সেই বক্তৃতায় আসার কথা আপনারা জানেন যে কোনো ধর্মনৈতিক বক্তৃতায় আসার কথা, ভালো ভালো কথা বলতে হয়, সুকুমারকেও বলতে হয়েছে। এবং বলবার পর সুকুমার বলছেন প্রশান্ত চন্দ্র মহলানবিশকে লেখা চিঠিতে, চিঠির ওপরে লেখা আছে যে এই চিঠিটা কাউকে দেখিও না, আমি করি। আশার কথা, আনন্দের কথা, অপটিমিজমের কথা এক বর্ণ সত্যি সত্যি বিশ্বাস করি না। বারবার করে বলি, খুব বেশি বেশি করে বলি, এই জন্য যে বিশ্বাস করার প্রবৃত্তি মনের মধ্যে আছে। আসলে মনে মনে যা বিশ্বাস করি তা ঠিক উল্টো, rampant, morbid, out and out pessimism. I heard myself saying যে এই যুগের মানুষের মন থেকে আশার প্রদীপ নিভে গিয়েছে। এখন এই যে তীব্র আধুনিক অভিঘাত ওর মনে তৈরি হচ্ছে যে আশা নেই, নৈরাশ্য, কেন? তার একটা কারণ যদি আপনারা আবোল তাবোলের কবিতাগুলো পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে কবিতাগুলো কতগুলো ভাগে বিভক্ত। যেমন ধরুন, আমি পাশাপাশি দুটো ছবি রাখছি। একটা হচ্ছে আপনারা আপনাদের ডান দিকে একটা ছোট্ট ছবি দেখছেন, যেটা অবনীন্দ্রনাথের আঁকা একটা বড় রাজার ছবি, একটা ছোট্ট পাখি, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটা আসলে রবীন্দ্রনাথের তোতা কাহিনী। তার ইংরেজি বেরোলো প্যারটস ট্রেনিং, সেখানে নন্দলাল এবং অবনীন্দ্রনাথ ছবি আঁকলেন বইটার জন্য। একেবারেই ওরা ওদের ছবি আঁকার যে চরিত্র সেখান থেকে সরে এসে ছবি আঁকলেন। এবং এখানে এই যে রাজা, ভয়ঙ্কর একজন রাজা, যে ওই পাখিটিকে আশ্চর্য শিক্ষা ব্যবস্থার অন্তর্গত করে খুন করবে। রাজা বড়, প্রকৃতি ছোট। আমাদের
ঔপনিবেশিক অর্থনীতি যা করে, আপনারা মনে রাখবেন যে মুক্তধারা এবং রক্তগরবী দুটো নাটকেই রবীন্দ্রনাথ এই কাজটা করছিলেন। আমি এই ছবির পাশে সুকুমারের ভয় পেওনার ছবিটা একটু রাখছি। একদিকে একটা অসম্ভব বড় অবয়ব, আর তার সামনে ছোট্ট একটা পথ চলতি পালিয়ে যাওয়া অবয়ব। এবং সুকুমারে অধিকাংশ ক্ষেত্রে মনে করে দেখুন যে ফুটোস্কোপ দিয়ে মাথায় মগজ পরীক্ষা করা হচ্ছে। যিনি পরীক্ষা করছেন তিনি বড়, যাকে পরীক্ষা করা হচ্ছে তিনি ছোট। এবং বিজ্ঞানের যে সবজান্তাপনা, মনে রাখবেন বিজ্ঞানের সবজান্তাপনার প্রতি সুকুমারের এবং সত্যজিতের দুজনেরই তীব্র আপত্তি ছিল, যে কারণে সত্যজিতের প্রফেসর শঙ্কু বলেন বিজ্ঞানের সবকিছু জেনে ফেলবার যে অধিকার তার একটা সীমা থাকা দরকার। বিজ্ঞানের মধ্যে এক ধরনের অন্তর্ঘাত সত্যজিৎ শঙ্কুকে দিয়ে ঘটান, বিজ্ঞানের সেই ঘরানাকে অস্বীকার করেন। সুকুমার বিজ্ঞানের সেই ঘরানাকে আবোলতা বলে অস্বীকার করেছেন। পাশাপাশি মনে রাখবেন যে আমাদের মনে পড়ে যায় সুকুমারের ঠিকানা কবিতা। আমি কবিতাটা কে একেবারেই অন্যভাবে বুঝতে চাই। একজন খুব খুব গম্ভীরভাবে একটা ঠিকানা জানবার কথা বলছেন, একজন তার উত্তর দিচ্ছেন। জানতে চাওয়া এবং উত্তর দেওয়া দুটোর মধ্যে একটা আপাত মজা আছে, কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে জাগিয়ে তুলছে যে ঠিকানা আমরা কেন জানতে চাই, আমরা কেন কোনো মানুষকে বিশেষ অক্ষে চিহ্নিত করতে চাই। আমাদের মনে পড়ে যাবে মান্টোর তোবাটেক সিং গল্পের কথা, আমাদের অনেক পরে মনে পড়ে যাবে সত্যজিতের আগন্তুকের কথা, যেখানে বলবেন সেই আগন্তুক একটা পাসপোর্ট দেখিয়ে ইট প্রুভস নাথিং, পরস্পর সম্পর্কিত। আমাদের মনে পড়ে যাবে যে সুকুমার একেবারে খুঁড়োর কল এবং তার পাশাপাশি আমি অসম্ভব নয় বলে একটা পদ্য রেখেছি, সেখানে খেয়াল করে দেখবেন যে ননসেন্সের দিক থেকে মিল আছে। এক যে ছিল সাহেব, তাহার গুণের মধ্যে নাকের বাহার, তার যে গাধা বাহন, সেটা যেমন পেটুক তেমনি ঠেটা, ডাইনে বললে যায় সে বামে, তিন পা যেতে দুবার থামে, চলতে চলতে থেকে থেকে থানায় খন্দে পরে বেঁকে, ব্যাপার দেখে এমনি তর, সাহেব বললে সবুর করো, মন্দবাজি আমার কাছে, এই রোগেরও ওষুধ আছে। ওষুধটা কি? এই না বলে ভীষণ খেপে গাধার পিঠে বসলো চেপে, মুলোর ঝুঁটি ঝুলিয়ে নাকে, আর কি গাধা ঝিমিয়ে থাকে। পাশাপাশি আপনি খুঁড়োর কলের ছবিটা দেখুন, ইনসেন্টিভ হচ্ছে সামনে কি রাখবেন। মনে পড়ে যাবে যে সেই সময় শিক্ষা ব্যবস্থার প্রচলিত ধরনের বিরুদ্ধে কথা উঠছে। 1919 স্যাডলার কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্পর্কে বলছেন যে এই ছাত্ররা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রোলেটারিয়েট। রবীন্দ্রনাথ লিখছেন অসন্তোষের কারণ। ফলে এই সমস্ত কিছু সুকুমারের কবিতার প্রেক্ষাপট। এবং মনে রাখবেন যে ব্রাহ্ম সমাজের ফ্রেটার্নিটিতে তরুণ ব্রাহ্মরা তারা কি করতেন, তারা ফ্রয়েড করতেন, বলশেভিকে কি হয়েছে সে বিষয়ে তারা ভাবতেন, মার্কস নিয়ে কথাবার্তা চলতো। ফলে এই তরুণ মনের প্রক্ষেপণ সুকুমারের এই কবিতাগুলিতে পড়েছে বলেই কিন্তু এই কবিতাগুলি আর শুধুমাত্র ওই ননসেন্সের সীমায় আটকে থাকছে না। ঔপনিবেশিক ভারতের অর্থনীতিতে কবিতাগুলি অন্যতর অর্থে সম্প্রসারিত হচ্ছে, এবং এটা সুকুমার জানেন বলেই আবোল তাবোল বইটি যখন প্রকাশিত হলো, তার যে কৈফিয়ত, সেখানে তিনি লিখছেন যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার, ইহা খেয়াল রসের বই। সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না, এ পুস্তক তাহাদের জন্য নহে। যাহারা উপভোগ করিতে পারেন না, উদ্দিষ্ট পাঠক কিন্তু যাহারা। অর্থাৎ এটা নিতান্ত ছোটদের বই নয়। যে বইটা শুরু হয়েছিল ছোটদের বই হিসেবে, সেই বইটাই সম্প্রসারিত হয়ে উঠলো, সম্প্রসারিত হয়ে গেল ঔপনিবেশিক ব্যবস্থাপনার বিরোধী পদ্যের বই হিসেবে, এবং যা শুধু পাশ্চাত্যের ননসেন্স হয়ে রইল না, সেই ফর্মটাকে ব্যবহার করে দুমড়ে মুচড়ে ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে সুকুমার দাঁড়ালো। এতক্ষণ যে আলোচনা হলো সেটা থেকে একটা কথা পরিষ্কার, যে আবোল তাবোলের কবিতাগুলোর ভিতরে একটা রাজনৈতিক সাবটেক্সট আছে।
এবং সেটা সমকালের যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, চিন্তা ভাবনার যে ধারা, তার দ্বারা প্রভাবিত। একটা কথা বিশ্বজিৎ দা বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে এই যে কৈফিয়ত দেওয়ার সময় সুকুমার যাহারা কথাটা ব্যবহার করছে, অর্থাৎ সুকুমারের টার্গেট অডিয়েন্স বা রিডারশিপ কিন্তু শুধুই ছোটরা নন। তার মানে যদিও কবিতাগুলো প্রাথমিকভাবে ছাপা হচ্ছে সন্দেশে, মূলত হয়তো প্রাথমিকভাবে হয়তো ছোটদের কথা মাথায় রেখে, কিন্তু বই আকারে যখন বেরোচ্ছে তখন সুকুমার অ্যাকনলেজ করছেন ফর্মালি যে এই কবিতাগুলো শুধুই ছোটদের জন্য নয়। সুতরাং কবিতাগুলো আমাদের হাসায়, ছোটদের হাসায়, কিন্তু সেই সঙ্গে আমাদের ভীষণভাবে ভাবায়। এখন এরপরে যেটা প্রশ্ন মাথায় আসছে সেটা হচ্ছে যে হাসি হাসি নানান ধরনের হয়। এখন এটা খুব পরিষ্কার যে আবোল তাবোল যে হাসিটাকে এনকারেজ করছে সেই হাসিটা অর্থহীন হাসি নয়। উনি আজগুবি উদ্ভট কথাগুলো বলছেন বটে, কিন্তু আজগুবি উদ্ভট নয়। আবোল তাবোলে যে পরিস্থিতিগুলোর কথা বলা হচ্ছে, যে ধরনের কতগুলো ব্যক্তিত্বকে সামনে তুলে ধরা হচ্ছে, সেগুলো কোনোটাই আজগুবি বা উদ্ভট বোধহয় নয়। সেটা একটা বিশেষ অধ্যায় আমাদের ভারতের এবং আধুনিক বাংলার ইতিহাসে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বড় রকম আন্দোলন চলছে রাজনীতিতে এবং চিন্তার জগতে। নানান ধরনের পরিবর্তন, সেটা ধর্মীয় চেতনার ক্ষেত্রেও আসছে, সাহিত্যেও আসছে। এখন এই যে আবোল তাবোলের কবিতাগুলোর মধ্যে একটা ধরনের সামাজিক সমালোচনা আমরা পাচ্ছি, অর্থাৎ একটা ধরনের স্যাটায়ার আমরা পাচ্ছি। সেই স্যাটায়ারটার ধরনটা কিরকম, অর্থাৎ স্যাটায়ার তো নানাভাবে আমরা পেয়েছি, তীব্র স্যাটায়ার হয়ে থাকে। এখানে আবোল তাবোলের এমন একটা তার মিডিয়ামটা, তার ভেহিকলটা এমন কবিতা যেগুলো ছোটদেরকেও হাসাবে। কাজে সেখানে যে স্যাটায়ার তৈরি হচ্ছে তার নিজস্ব চরিত্রটা কি ধরনের? দেখো, দুভাবে এটা ভাবা যেতে পারে। হাসি খুব মারাত্মক অস্ত্র। এখন হাসির আঘাতে আপনি কাউকে খুন করতে পারেন, হাসতে হাসতে খুন। কথাটা শুধুমাত্র কথার কথা নয়। আপনারা যদি তোতা কাহিনীর কথা খেয়াল রাখেন, সেখানে শেষে রবীন্দ্রনাথ পাখিটি মরিল, মরিল মানে তো পাখিটাকে খুন করা হলো। আমার আজকে সঙ্গে নেই, দেখাতে পারতাম যে এর একটা অসম্ভব ছবি নন্দলাল এঁকেছিলেন ওই প্যারট ট্রেনিং এ, যেখানে কলমটা দিয়ে পাখিটাকে খুন করা হচ্ছে। এবং সেটা মাথায় রেখেই হয়তো আমি একটা ছবি আপনাদের দেখাতে পারবো, সেটা আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে খুনটা কিরকম হতে পারে, হাসির খুন। এটা অবনীন্দ্রনাথ, প্যারট ট্রেনিং। যারা ওই পুঁথি লিখছে, সরু লিকলিকে, তারপর দেখুন ওই কলমটা একেবারে খুনে কলম, টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এটা কিন্তু তোতা কাহিনী যখন আমরা গদ্যে পড়ি, এই সাংঘাতিক হাসির খুনের জগৎটা আমাদের কাছে পরিস্ফুট হয় না, ছবি সেটাকে পরিস্ফুট করছে। সুকুমারের ক্ষেত্রে একদিকে সুকুমার যেমন ওই প্রশান্ত চন্দ্রকে লিখলেন যে আমি মনে করি আমাদের আশার জগৎ বলে কিছু নেই, পাশাপাশি মনে রাখতে হবে যে সুকুমার কিন্তু সেটা বললেন বটে, কিন্তু একেবারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারলেন না। কোথাও তার ওই পিছুটান রয়ে গেল। আমি পরের যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে কল্লোল পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। কল্লোল পত্রিকা সমকালীন পত্রিকা, আপনারা জানেন যে ওই 1924, এবং সেখানে যারা এই কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত তারাও ছবি আঁকিয়ে সেখানে আমার দেশ বলে একটা ছবি ওরা সেখানে ছেপেছেন, যেখানে খেয়াল করে দেখুন যে একেবারে ভেতর থেকে সাংঘাতিক হিংস্র পাশবতা ছিটকে বেরিয়ে আসছে। সুকুমার কিন্তু এই জায়গাতে পৌঁছচ্ছেন না।
হাস্যটা তার কাছে ওই জায়গাতে যেতে পারতো কিন্তু যাচ্ছে না। সুকুমার কিন্তু আয়নস্কুর দ্য লেসনের মতো অ্যাবসার্ড নাটক লিখবেন না। সুকুমার কোথাও এই হাস্যটা অন্তর্ঘাতমূলক, আমাদের সচেতন করে, কিন্তু আমাদেরকে একেবারে ভেঙে বেরিয়ে যেতে শেখায় না। হাতিনীর হাতি আর তিনি এমন অসম অসামঞ্জস্যপূর্ণ টানাপোড়েন তৈরি করে না যাতে তারা দ্বিধা বিভক্ত হয়ে ছিটকে বেরিয়ে যায়। ফলে সুকুমার এই হাসির যে ওই বাচ্চাদের জগৎ, সেটা সচেতনতার জগৎ, সেটা বড়দের পাঠে এক ধরনের অন্তর্ঘাত তৈরি করছে। কিন্তু সুকুমার ছোটবেলায় লীলা মজুমদার বলছেন যে সুকুমার একটা আশ্চর্য খেলা খেলতেন, সেটা হচ্ছে রাগ বানানোর খেলা। ধরুন আপনাদের খুব রাগ হয়েছে, ধরুন আমি এতক্ষণ ধরে বক বক করছি, আমার বক বক শুনতে শুনতে আমার উপর আপনারা খুব রেগে গেছেন। এবার সুকুমার করতেন কি, যার উপর রেগে যাচ্ছেন তাকে মিমিক করতেন, অভিনয় করতেন, নকল করতেন। এটা হচ্ছে বানানো রাগ। তাকে প্রকাশ্যে বলছেন না যে আপনার উপর আমি খুব রেগে গেছি, কিন্তু এই রাগ বানানোর একটা অভিনয় খেলা নিজেদের মধ্যে তৈরি করতেন। এবং লীলা মজুমদার বলছেন যে তাতে কি হতো, রাগটা প্রশমিত হতো। খেলার গুণ হচ্ছে এই যে যার বিরুদ্ধে রাগ তিনি আহত হচ্ছেন না, কিন্তু যার চিত্তে রাগ তার প্রশমন হচ্ছে। সুকুমারের হাসি অনেকটা আবল তাবলে ওই রকম, যেতে পারতো এই ভয়ঙ্কর জায়গায়, যেতে পারতো ওই আয়নস্কুর দ্য লেসনের মতো সাংঘাতিক অ্যাবসার্ড নাটকের জগতে। কিন্তু রবীন্দ্রনাথই বলুন, সুকুমারই বলুন, লেখার মধ্যে ওই মারাত্মক ধ্বংসাত্মক জায়গাটা হয়তো তৈরি করেন। কথা কাহিনী পড়লে আমি যে কারণে বললাম যে প্যারট স্ট্রেনিং এর ছবিগুলো তার টেক্সটের সমান্তরাল অলঙ্করণ হিসেবে অনেক বেশি বিধ্বংসী, টেক্সটটা ততটা বিধ্বংসী নয়। এখন সুকুমারের ক্ষেত্রে এটা কেন হলো? দেখুন, সুকুমার যখন মারা যাচ্ছেন, মারা যাবার পর সন্দেশ পত্রিকাতে প্রথম পাতায় আমি কথা বলতে বলতে বলেছিলাম যে প্রথম পাতা আর শেষ পাতা দুটো আলাদা। স্কুলের প্রথম ক্লাসে আপনারা প্রার্থনা করেন, শেষে গিয়ে আর প্রার্থনা করেন না। সন্দেশের পাতায় যেমন ধরুন রবীন্দ্রনাথের লেখা ছাপা হতো, প্রথম পাতায় ছাপা হলে রবীন্দ্রনাথের হস্তাক্ষরে মনটা আপনাকে শান্ত করবে, এক ধরনের সামঞ্জস্য তৈরি করবে। আর যখন রবীন্দ্রনাথের লেখা শেষ পাতায় ছাপা হতো তখন তার চেহারা কিন্তু অন্যরকম। আমি একটু সময় হারা, শেষ পাতায় রবীন্দ্রনাথের কবিতা ছাপা হয়েছে, সেখানে ওই ঘড়িটা ভেঙে পড়ছে, বাচ্চাটির খুব আনন্দ, ঘড়ি ভেঙে পড়েছে। আর ওইদিকে দেখুন একজন গুরুগম্ভীর গুরুজন বসে আছে, তার ভীষণ রাগ হয়েছে যে আরে সময়টাকে এইভাবে ভেঙে তছনছ করে দিলে রুটিন মেনে চালাবো কি করে। এখন এই যে টানা পড়েন, প্রথম পাতার সঙ্গে শেষ পাতার টানা পড়েন, এটা সুকুমারের টানা পড়েন। যে সুকুমার প্রশান্ত চন্দ্রকে বলেন যে আমি একটা কথাতেও বিশ্বাস করি না, যা বলছি অপটিমিজম নেই, সেই সুকুমারই যখন প্রয়াত হলেন তখন খেয়াল করে দেখুন সন্দেশে ছাপা হচ্ছে সুকুমারের একটা শান্ত প্রশমিত ছবি, পাশে তার কবিতা অজর অমর অরূপ রূপ, নহি আমি এই জ্বরের স্তূপ, দেহ নহে মোর চিত্ত নিবাস, দেহের বিনাশে নাহি বিনাশ। কি প্রশান্ত শান্ত আধ্যাত্মিক কবিতা। ফলে হাসিগুলো ওই চূড়ান্ত সাবভার্সন বা ভেঙে পড়ার জগতে গেল না, বাচ্চাদেরকে সচেতন করলো, বড়দের রাগ প্রশমিত করলো এবং একটা সাংঘাতিক অন্তর্ঘাত তৈরি করলো। যে অন্তর্ঘাত আমরা বহন করছি, এটাই সুকুমারের হাসির ধর্ম। অর্থাৎ আবোল তাবোলে যে চরিত্রগুলোকে আমরা দেখি সেগুলো কিন্তু আমাদের চেনা চরিত্র। যেমন ধরুন এই একটু আগেই কথা হচ্ছিল ট্যাঁশ গরু, তার ছবিটা আমাদের সবার মনে আছে, তিনি একটুখানি কাবু হয়ে এঁকে বেঁকে দাঁড়িয়ে আছেন। ট্যাঁশ গরু থাকেন কোথায়? থাকেন হারুদের অফিসে। আর খান কি? সাবানের স্যুপ খান আর খান মোমবাতি। অর্থাৎ এই ট্যাঁশ গরু যেমন হারুদের অফিসে থাকেন, তেমনি আমরা হেড অফিসের বড়বাবুকেও চিনি, তিনিও অফিসের কর্মী। অর্থাৎ এই যে শিক্ষিত, ইংরেজি শিক্ষিত বাঙালি যারা অফিসে কাজ করেন তাদের অনেকগুলো ছবি উঠে আসছে। কিন্তু ট্যাঁশ গরু খুবই মোলায়েম চরিত্রের একটি মানুষ। তিনি ওই
খানিকটা একটা ধরনের হাইব্রিড কালচারের যে বাঙালিরা সেই সময় অনেকদিন ধরেই উঠে এসেছেন তাদের প্রতিভূ হয়তো, কিন্তু তাকে দেখে আমাদের ভীষণ একটা রাগ হয় না, বরং তাকে দেখে একটুখানি কষ্ট হয়, কারণ তিনি এমনই একটা কাবু হয়ে থাকেন, আদমরা হয়ে আছেন। সেই জন্যই বিশ্বজিৎদার কথা থেকে মনে হলো যে হাসিটা তার মধ্যে একটা ভয়ঙ্কর আক্রমণাত্মক ভাব নেই, তার মধ্যে কোথাও কোথাও কিভাবে যেন একটুখানি পেথাস ঢুকে যায় কোনো কোনো কবিতায়। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 100 বছর আগে ছাপা একটি বই, কবিতাগুলো তারও আগে থেকে ছাপা হচ্ছে। এই যে আমাদের আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে আবোল তাবোলের দুনিয়া। এখন এই আবোল তাবোলের জগৎ, এর মধ্যে কি আমরা বর্তমানের আমাদের চেনা জগৎকে খুঁজে পাই? মানে এই কবিতাগুলোকে কি শুধুই আমরা সেই সময়কার ঔপনিবেশিক যে প্রেক্ষাপট সেইখানে ফেলেই দেখব, নাকি এই কতগুলো এই দুটো কনটেক্সটের মধ্যে কিছু ইন্টারসেকশনস হচ্ছে কিনা, অর্থাৎ আমাদের সময়ে এই আবোল তাবোলের দুনিয়াকে আমরা কিভাবে চিনে নিতে পারি? প্রথম কথা, যে কোনো ধ্রুপদী লেখা সমকালে আবদ্ধ থাকে না। আমার মতে আবোল তাবোল একটা অসম্ভব ধ্রুপদী বই। আমি সুকুমারের একটা ছোট্ট লেখা প্রবাসীতে বেরিয়েছিল, কেবলের পত্র, সেটাকে একটু পড়ি। কেবল উন্নতিশীলেষু বলে একজনকে চিঠি লিখছে, যে উন্নয়ন চায়। তাকে লিখছে, জলকে ফোটাতে হলে তাকে আগুনে চড়িয়ে গরম করতে হয়, কিন্তু তাই বলে ফুলকে ফোটাবার পক্ষে ও উপায়টি প্রশস্ত নাও হতে পারে। জীবনটাকে কাজের মধ্যে নিয়ে যারা 24 ঘন্টা টানাটানি করেন, তারা এই সহজ কথাটা বোঝেন না যে ওতে করে জীবনটা ফুটে বেরোয় না। এখন এখানে দুটো চরিত্র ছিল, এক হচ্ছে যে কেবল, আর আরেকজন হচ্ছে যে উন্নতিশীল। এখন এই লেখাতে এই যে কেবল এবং উন্নতিশীল, এটা ফিরে ফিরে আসে আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজনীতিতে। আমরা সবসময় উন্নতির জগৎ বলতে একটা বিশেষ অর্থনৈতিক সাফল্যের জগৎকে বোঝাই, এবং যে সাফল্যের জন্য আমরা আসলে কতগুলো একরৈখিক, আপনারা তো হজবর ল করেছেন, সেখানে যা মাপে তাই 26 হয়েছে, অর্থাৎ পদ্ধতি একটাই। অধিকাংশ ক্ষেত্রে আমাদের এখনকার নিওলিবারেল অর্থনীতি যা করে, তারা উন্নতির একমাত্রিক একরৈখিক একটা চরিত্রকে বড় করে তুলতে চায়। সুকুমার আগাগোড়া এই ইউনিভার্সাল, যা সমস্ত ভেদকে, নিজত্বকে অস্বীকার করে, তার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছে। সুকুমারের আবোল তাবোলের কবিতাগুলো যদি আমরা পড়ি, তাহলে তার একেবারে গোড়ার কবিতায় বলাই হচ্ছে যে যারা আসবে তারা ভুল করবে। এই যে জগৎটা ভুলের জগৎ। কেন এটা ভুলের জগৎ? না, এটা প্রচলিত উন্নতিশীল অর্থনীতির জগৎ নয়। এই প্রশ্নটা পৃথিবীতে শুধুমাত্র ঔপনিবেশিক অর্থনীতিতে এই প্রশ্নটা বড় হয়েছিল তা নয়। আজকে যে আমরা অ্যানথ্রোপোসিন শব্দটা শুনি, এই জগৎটা তো এখনকার জগৎ নয়। মানুষের সবজান্তা বিজ্ঞানের পদচারণা যখন থেকে শুরু হলো, যখন থেকে প্রকৃতি বিপন্ন হলো, তখন থেকে আমরা ভাবি যে ফুল ফোটাতে গেলে ওই জলের মতো ফুলটাকেও আগুনে চড়িয়ে দিলে ফুটে যাবে। মানে সুকুমারের আবোল তাবোলে, যেটা আমাকে সুকলদান বারবার বলবার চেষ্টা করছেন, এখন কি অর্থে এই বইটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি বলবো দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ।
এক হচ্ছে কবিতাগুলোকে আমি স্থানিকতা অতিক্রম করে এখনকার কতগুলি উপসর্গের প্রতিবাদ হিসেবে পড়তে পারি। খুঁড়োর কল তো আমাদের সামনে ঝুলছে। এই খুঁড়োর কল ঔপনিবেশিক অর্থনীতিতে যেভাবে ঝুলতো, আমাদের নিওলিবেরাল অর্থনীতিতেও সেইভাবেই ঝুলছে। তখন আমাদের মতো কেবলকে বলতে হবে যে হে উন্নতিশীল এসু, এটা করো না, প্রকৃতি এমন ঝটকা দেবে তখন সত্যি সত্যি তোমার উন্নয়ন খিড়কি দুয়ার দিয়ে ধসে পড়বে। ফলে এই কবিতাগুলো কিন্তু আমাদের এখনকার এই সময়ের আশ্চর্য, অসম্ভব, ক্ষতিকর উপসর্গগুলোকে চিনিয়ে দেওয়ার পক্ষে সহায়ক। যে কোনো সাহিত্য, যে কোনো ধ্রুপদী সাহিত্য, তাই আমরা বারে বারে এইভাবেই পড়ি। যখন ধরুন আবোল তাবোল বেরোচ্ছে, তার সমকালেই প্রায় রবীন্দ্রনাথ খসড়া করছেন রক্তকরণ। সে নাটকও আমাদের একই রকম ভাবে এই অর্থনৈতিক উপসর্গকে, এখনকার অর্থনৈতিক উপসর্গকে বুঝতে শেখায়। আমাদের দুর্ভাগ্য যে সুকুমার দীর্ঘ জীবনের অধিকারী ছিলেন। সুকুমার যদি দীর্ঘ জীবনের অধিকারী হতেন, তাহলে আমার ধারণা যে শান্ত সমাহিত সুকুমারের ছবি তার প্রয়াণের পর ছাপা হলো, সুকুমার হয়তো সেই শান্ত সমাহিত চিত্তের মানুষ হিসেবেই বিবেচিত হতেন না। পরিণত সুকুমার হয়তো অসম্ভব শক্তিশালী অ্যাবসার্ড একটা জগৎ তৈরি করতেন, যা শুধুমাত্র ওই ছোটদের জন্য নয়, তা সত্যি সত্যি অসম্ভব ধ্বংসাত্মক হয়ে উঠতে পারত। আমরা জানি না, সেই সম্ভাবনাগুলোর কথা আমরা জানি না, কিন্তু আবোল তাবোলে যা পাচ্ছি তা আমাদের একেবারেই ওইভাবেই চিহ্নিত করে দেয় আমাদের এই সময়ের বই হিসেবে। এবং সেটা শুধুমাত্র শিশুতোষ বই নয়, আমাদের বই। যে কারণে ঠিকানা কবিতার সঙ্গে আমি অনায়াসে আগন্তুকের মতো ছবিকে রাখতে পারি। এবং সেখানে খেয়াল করে দেখুন যে আগন্তুকেও কিন্তু মনমোহন শেষ পর্যন্ত ফিরে যাচ্ছেন ওই প্রকৃতির কাছে, ওই শান্তিনিকেতনে। এবং যে শান্তিনিকেতন সম্পর্কে একসময় আপনারা জানেন যে সত্যজিৎ শান্তিনিকেতনে যে ছাত্র জীবন কাটিয়েছেন, তাতে শান্তিনিকেতন সম্বন্ধে সত্যজিতের সাংঘাতিক কোনো আবেগ ছিল। বরং সেই সময় থাকতে তার অসুবিধাই হতো, সিনেমা দেখতে পারতেন না, তার মন খারাপ করতো, নাগরিক জীবনের জন্য তার একটা টান ছিল। কিন্তু আগন্তুকে আবার ওই যেন শান্তিনিকেতনে ফেরা, সেটা অন্য সত্যজিৎ। তবে এই পুরো ইতিহাসটা যদি খেয়াল করেন, তাহলে বলতে হয় যে আমাদের দুর্ভাগ্য যে আবোল তাবোল 9 বছরের চেষ্টায় তৈরি করলেন, কিন্তু সুকুমার যদি কালাজ্বরকে জয় করতে পারতেন, তাহলে আমরা সুকুমারের হাত দিয়ে হাসির অন্য চমৎকার ধরনও পেতে পারতাম। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন যে আবোল তাবোল জেনারেলি বাবা মারা পড়িয়ে শোনায় বাচ্চাদের, তো আর বাচ্চাদের কবিতার মধ্যে মজার জন্য, কিন্তু এইখানে এতটা গভীরতা আছে এবং সাবভার্সিভ আর প্রশ্নগুলো আসছে অ্যাবাউট মা বাবার সম্পর্ক ছেলে মেয়েদের সঙ্গে, হায়ারার্কি, এবং এই খুঁড়োর কলটা এখনকার বাবা মারা তৈরি করতে চায় ওদের ছেলে মেয়েদের এই কম্পিটিটিভ জীবনের জন্যে। তো এইটা কি একটা কারণ হতে পারে যে আজকালের বাবা মা, মানে আমার নিস নেফিউরা, এরা আর আবোল তাবোল শোনাচ্ছে না ওদের ছেলে মেয়েদের, ওরা শুনছে না? এইটা কি একটা কারণ হতে পারে? না এমনি বাংলা বই পড়ে না বলে আবোল তাবোল তার মধ্যে একটু মানে ওইটা ইজ আ পার্ট অফ দ্য হোল হোল থিং? এটা তো দেখুন, আই ডোন্ট নো, আমি জানি না, আমি করতে পেরেছি না। হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, সংগত প্রশ্ন। কিন্তু দেখুন, আবোল তাবোল যখন ঘরে ঘরে পঠিত হতো, তখনও যে ছেলেপুলেরা এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো না তা কিন্তু নয়, করতো। আসলে এই উপসর্গটা চিরকালীন।
যখন ধরুন তোতা কাহিনী লিখছেন রবীন্দ্রনাথ, বা রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন তৈরি করছেন, ব্রহ্মচর্যাশ্রম তৈরি করছেন, তখন তো আসলে শিক্ষার বাজারকে এক অর্থে রবীন্দ্রনাথ প্রত্যাখ্যান করছেন, যে শিক্ষা বাজারের জন্য নয়। আমরা যে শিক্ষার কথা ভাবছি, যে শিক্ষার কথা বলছি, সেটা তো হচ্ছে ওই সামনে ধরুন গাজরটা ঝুলছে, যে গাধাটি ডাইনে বাঁয়ে যাতে না যায়, খুঁড়ো যাতে ডাইনে বাঁয়ে না যায়, সে যাতে ওই পথ অনেক দ্রুত অতিক্রম করে, যাতে আমরা ওই একেবারে কোটায় পাঠিয়ে কোটা সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করতে পারি। যদি তারা তৈরি হতে না পারে, তারা আত্মহত্যা করবে, আমরা দুঃখ পাবো, খবরের কাগজে খবরও হবে, কিন্তু আমরা সেটাকে অস্বীকার করব না। এখন এটা শুধু আবোল তাবোল দিয়ে আপনি প্রতিরোধ করতে পারবেন না। আবোল তাবোলের চমৎকার অনুবাদ, আমি বলবো সবচেয়ে ভালো অনুবাদ সত্যজিতেরই আছে, সবটা নয়, অংশ বিশেষে। এটা আসলে শুধু একটা বই পড়া না পড়া দিয়ে হবে না, কিন্তু আমাদের গুরুজনরা, আমাদের অভিভাবকরা যখনই কবিতাগুলো পড়ে শোনান, তখন তারা যদি নিজেরাও এই প্রতিযোগিতার সমস্যা সম্পর্কে সচেতন হন। যেমন মারা গেছেন অর্থনীতি নৃতত্ত্ববিদ গ্রেবার, তার একটা চমৎকার বই আছে বুলশিট জব। এই বুলশিট জব কি? তিনি বলছেন যে আমাদের নতুন ব্যবস্থাপনায় এমন অনেক চাকরি আছে যার জন্য আমরা প্রচুর টাকা দিই, কিন্তু সত্যি সত্যি যারা সেই কাজগুলো করছেন তারা বুঝতে পারছেন মনে মনে যা করছেন তার জন্য এত টাকা পাওয়া উচিত না বলে তিনি একেবারে ধরে ধরে দেখিয়ে দিয়েছেন। এবং সেখানে আমার বলতে আপত্তি নেই, সেখানে তিনি বলেছেন যে আমরা শিক্ষাতন্ত্রের অন্তর্গত শিক্ষকেরাও এমন অনেক কাজ করি যে কাজগুলো আসলে করতে বাধ্য হই, কিন্তু সেগুলো ওই বুলশিট। তার মধ্যে একটা হচ্ছে, তিনি বলেছেন যে কারা বুলশিট, মানে অনেক কটা কাজের উদাহরণ দিয়েছে। যেমন ধরুন আমাদের অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে বিভিন্ন তথ্য আপনাদের কাছ থেকে নেওয়া হয়, আপনি কি করেন, কি খান, আপনি কি পড়েন। আমরা প্রতি মুহূর্তে সমাজ মাধ্যমে আমাদের ছবি যখন পোস্ট করি, আমাদের কথাবার্তা যখন লিখি, তখন সেগুলো কতগুলো তথ্যে বিভক্ত হয়ে যায়। সেই তথ্যগুলো থেকে আমাদের রুচি নির্ধারিত হয়, এবং সেই রুচি নির্ধারিত হচ্ছে বলেই বিভিন্ন কোম্পানি সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে। এখন এটা হচ্ছে একটা অনন্ত তথ্যের নোট বই, এতে সব আমরা করে দিয়েছি। তবে এটা একটা সাংঘাতিক বলা যেতে পারে আর্থসামাজিক রাজনৈতিক পদ্ধতি। ছুটি বা মুক্তি কোথায় আছে জানি না, আবোল তাবোল দিয়ে হবে না। সমস্যাটা শুধু বাংলা বই পড়া বা না পড়ারও নয়, সমস্যাটা হচ্ছে আমরা কোথাও কখনো একটা বিকল্প প্রত্যয়ী অর্থনীতির কথা ভাবতে পারবো কি, কবে ভাবতে পারবো, আদৌ ভাবতে পারবো, এটার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। মানে সমস্যাটা অনেক জটিল। আপনার প্রশ্নটা খুব সংগত। যদি সত্যি সত্যি কোনো অভিভাবক আবোল তাবোলকে এইভাবে পড়েন, ছোটবেলায় বাচ্চাদের মনে এটা গেঁথে দেন, তাহলে সুবিধা হয়। অন্তত কেউ প্রতিযোগিতার বাইরে দাঁড়ালো, কিন্তু প্রতিযোগিতার বাইরে দাঁড়ানোটা সে সত্যি সত্যি বহন করতে পারবে কিনা, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে তার সাংঘাতিক হতাশা তৈরি হবে কিনা, সেটা আরেকটা প্রশ্ন। অর্থাৎ যখন আপনি এটাকে না বলছেন, তখন বিকল্প অর্থনৈতিক ব্যবস্থায় তার আত্মপ্রত্যয়ী অবস্থান সে তৈরি করতে পারবে কিনা, এটাও কিন্তু খুব একটা জরুরি প্রশ্ন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের বিকল্প অর্থনীতির কথা যেখানে যেখানে বলা হয়, ধরুন আমি আপনাকে সহজ উদাহরণ দিই, যে 3 Idiots এ শেষে যদি ওই সাফল্য না আসতো, 3 Idiots যে সিনেমা, তাতে আমি ইচ্ছে করে পপুলার ছবির কথা বললাম, সেখানে যদি সাফল্য শেষে না আসতো আমির খানের জীবনে, আমির খান তো শুধুমাত্র তার চিন্তা দিয়ে জিতে গেল তা নয়, তার সাফল্য হলো। এটা যদি না আসতো, ধরুন আমি সফল হলাম, আমি বিকল্প একটা জীবনকে স্বীকার করলাম, কিন্তু সফল হলাম না, এই অসফল অনিশ্চয়তাকে আমি আমার আত্মপ্রত্যয় দিয়ে যদি স্বীকার করতে পারি, তাহলেই আমরা একমাত্র এই বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার কথা ভাবতে পারবো। আমাদের জীবনযাত্রার উপর সেটা নির্ভর করছে, এবং সেখানে ধরুন গান্ধীর কথা আসবে, রবীন্দ্রনাথের কথা আসবে, অন্যরকম একটা বড় জায়গাতে যাবে। ফলে সুকুমারের আবোল তাবোল বইটা আমাদেরকে সচেতন করে, কিন্তু এটাই একমাত্র প্রতিরোধের উপায় কিনা এটা বলা খুব কঠিন।
আবোল তাবোল আমাদের কতগুলো প্রশ্নের সামনে দাঁড় করায়, অন্তত যদি আমরা সেই প্রশ্নগুলোকে চেনার চেষ্টা করি। না চিনতে চাইলে, যেমন বারবার প্রসঙ্গ এলো যে আমরা একেবারেই সম্পূর্ণ মজার বই হিসেবেও সেটাকে আমরা পড়তে পারি, কিন্তু যদি প্রশ্নগুলোকে আমরা চিনতে চাই তাহলে অন্তত অনেকগুলো প্রশ্নর সামনে আমাদের আবোল তাবোল দাঁড় করিয়ে দেয়। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আর কি কেউ প্রশ্ন করবেন? ধন্যবাদ।